যখন শোতে যেতাম তখন কিন্তু সেট আপ টেট আপ করার ব্যাপারটাও কিন্তু ক্রু ছিল না। আমরাই ক্রু, আমরাই সিঙ্গার, আমরা পারফর্মার। শো যখন শেষ হতো তখন আমরাই কিন্তু আবার সব কিছু গুছিয়ে আমরা আবার ওই ট্রাক পিক আপ বা হোয়াট এভার যেটা ফর্ম অফ ট্রান্সপোর্ট থাকতো ওখানে করে ফিরে আসতাম। 90s ওয়াজ ইভেন্টফুলি আমাদের জন্য, প্রচণ্ড ইভেন্টফুল বলবো, যে তখন বড় বড় কনসার্টে আমরা আবার অ্যাকসেপ্টেড হলাম, মানে উইদাউট দি অরিজিনাল স্টার্স। আমাদের এক ব্যান্ড থেকে 3টা ব্যান্ড, কিন্তু সবাই ফ্রেন্ডস। ওই সময় একটা গোল্ডেন এজ ছিল, দ্যাট ইজ ট্রু। আমি ব্যান্ড মিউজিক শুরু করেছি মিড 70s। আমরা যখন ক্লাস 10 পড়তাম, ক্লাস 10 কমার্স, সেন্ট প্লাস স্কুল, তখন আমাদের হেডমাস্টার, প্রিন্সিপাল আমাদের একটা কাজ দিয়েছিল যে পয়লা বৈশাখ হচ্ছে 8, 9, 10 3টা সেকশন, মানে 9টা ক্লাস এমন জিনিস করতে হবে যেই ক্লাস সবচেয়ে বেশি শ্রোতা বা দর্শককে অ্যাট্রাক্ট করতে পারে তারাই কিন্তু প্রাইজ পাবে। তখন আমার ফ্রেন্ডরা ছিল, তাদের নিয়ে মাঝে মাঝে আমরা জ্যাম করতাম। কোনো ব্যান্ড ট্যান্ড ছিল না ওখানে। আমাদের মধ্যে ছিল শান্টু বলে একজন ছিল, এখন আর মিউজিক করে না। বাবু ছিল, ড্রাম বাজায়। বিল্লু ছিল, ও মিউজিক করে না। তো আমরা কয়েকজন মিলে তখন আমরা চিন্তা করলাম যে এক কাজ করি, আমরা পপ শো করি। ওই সময় পপ শো খুব ফেমাস, আমি মিড 70s কথা বলছি। সবাই মনে করেছিল যে আমার ক্লাসে আমি পেন্টিং এক্সিবিশন বা প্রদর্শনী করব, কারণ আমি তখন স্কুল পেন্টার ছিলাম। আই ওয়াজ এ পেন্টার, ওইটা আমার মেইন প্যাশন ছিল। আর পিছনে যে দেখছেন এই পেন্টিংটা আমার। আমাদের বাসার পিছনে আমাদের বড় ভাইরা থাকতো, বড় ভাইয়ের নাম হচ্ছে নকিবউদ্দিন খান। তো ওনাদের কাছে গেলাম, আমরা গিয়ে বললাম যে আপনাদের ইনস্ট্রুমেন্ট লাগবে আমাদের একটা শোয়ের জন্য। তো অনেক প্রশ্ন করে তারা ইনস্ট্রুমেন্ট দিল আমাদের। তার ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করে এই পয়লা বৈশাখের দিনে ক্লাসরুমের মধ্যে পুরা সেট আপ করে যে গান ছেড়ে দিলাম, যেগুলো পারতাম আর কি, ম্যাক্সিমাম ইংলিশ গান, বাংলা একটা দুটা আজম খানের গান ছিল, উচ্চারণের গান ছিল। ফুল স্কুল তো তখন গ্রামের বাড়িতে আমাদের ওখানে চলে এসছে, এমনকি পাশের স্কুলেরও চলে এসছে ওরা, সেন্ট কনস্টিটিউস। অ্যান্ড ইনস্ট্যান্ট দেখলাম রিয়াকশন মানুষের, অ্যান্ড দ্যাট হুকড মি ইনটু মিউজিক। সেই দিনের পরে মনে করলাম যে আমার পেন্টিংয়ের পাশাপাশি আমি কিন্তু এইটা আমার বিশাল প্যাশন না, তখন মানে নেশা হয়ে গেল। এই তারপর আস্তে আস্তে শুরু করতে করতে একটা ব্যান্ড করলাম, রিডস। ওখানে বিশ্বযুদ্ধ ছিল, বিল্লু ছিল, শান্টু ছিল। একটা দুটো কনসার্ট করে ওইটা টিকলো না। এরপরে বিভিন্ন অনেক সময় ফিলিংসের ব্যান্ড একটা ছিল, তখন ফিলিংসের ব্যান্ডের কিন্তু কর্তারা ছিল কিন্তু মগরাজার ছেলেরা, অনেক ভালো ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো ওখানেও আমরা কয়েকদিন একটা দুটো শো করেছি। এই যে শো যে করছি তখন ইংরেজি গান গাইতাম আমি। তো তখন চোখে পড়ে গেল, তখন নকিব ভাই, রনিদা আমাকে ডাকলো যে আমাদের শো আছে, আমাদের তো রেগুলার যে সিঙ্গার ইংলিশ গান গায়, কাভার সং করে, সে তো দেশের বাইরে গেছে, তো তুমি এসে একটু আমাদের একটু কাভার করো না, 2-1টা এম্বাসির প্রোগ্রাম আছে, আমাদের দরকার তোমাকে। তার প্র্যাকটিস করলাম ওদের সাথে করে, যে শুরু করলাম, একটা দুটো শো করি। বেসিক্যালি 78 থেকে আমার শোগুলো শুরু হলো সোলসের সাথে, কিন্তু আমি তখন সোলসের মেম্বার না। 80s এসে তখন হোটেল আগ্রাবাদে ওখানে স্যাটারনাইট শো বলতো, তো ওইখানে এভরি স্যাটারডে নাইট তখন আমরা ব্যান্ড গান গেত, অ্যান্ড পুরো প্যাক থাকতো ওখানে। তখন অনেক ফরেনার ছিল বাংলাদেশ, চিটাগং স্পেশালি। আমি কিন্তু চট্টগ্রামের কথা হচ্ছে সব কিছু যে বলে, চট্টগ্রাম থেকে। তো হোটেল আগ্রাবাদে তখন তো ইটালি, মন্টাগি, ইয়ামাহা, মানে বড় বড় কোম্পানি সব হাব ছিল চিটাগং। তো অবভিয়াসলি ওরা ইংলিশ গান শুনতে চেত। তো ওইখানে যখন গান গেলাম তখন আলটিমেটলি হোটেল আগ্রাবাদের মালিকরা খুব জোর করলো। আর নকিব ভাইরা তখন আমাকে বললো যে তুমি জয়েন করে ফেলো পার্মানেন্টলি সোলসে। 1980 জানুয়ারি 27 আমি সোলসে পার্মানেন্ট মেম্বার হয়ে গেলাম। তখন নিচে কিন্তু আয়ুব বাচ্চু বাজাচ্ছে,
নিচে মানে সুইমিং পুলে ওর ব্যান্ড নিয়ে বাজাতো। বাচ্চুর সাথে আমার আগের থেকেই সম্পর্ক। যখন টুকটাক যখন মিউজিক করতাম তখন বাচ্চু আর আমি কিন্তু অনেক কটা মিউজিক করেছি, মানে কোনো ব্যান্ড ছাড়া, আমি তুমি সেই নিয়ে। তো তখন আমাদের চোখ পড়লো, তখন নকু ভাইও বললো, তপন দাও বললো সহজে যে বাচ্চুকে নিলে খুব ভালো হয়, কারণ আমাদের তখন ব্যান্ড ছিল কিবোর্ড বেসড, মানে কিবোর্ড নকু ভাই ওয়াজ ভেরি গুড, বাট লিড গিটার এরকম কেউ ছিল না। কি গিটারিস্ট ছিল, বাট প্রপার লিড গিটার বাজানোর মতন দক্ষতা ছিল না। বাচ্চুর শো আমি তো রেগুলার শুনতাম, অ্যান্ড নকু ভাইকে নিয়ে গেলাম, একটা বিয়ের বাড়িতে প্রোগ্রাম করছিল, নকু খুব পছন্দ হলো, তো বাচ্চুকেও বলা হলো, বাচ্চু এসে জয়েন করলো। দ্যাট ওয়াজ অলসো 1980, প্রবাবলি নভেম্বর বা ডিসেম্বরে বাচ্চু পার্মানেন্ট সোলস জয়েন করলো। তারপর যাত্রা শুরু আমাদের, সোলস যাত্রা। এখান থেকে ফার্স্ট অ্যালবাম বের করলাম, সেকেন্ড অ্যালবাম বের করলাম। এরপরে নকু ভাইদের চলে যেতে হলো ঢাকায়। ঢাকায় এসে তখন ব্যান্ড ছেড়ে দিল, ব্যান্ড ছেড়ে চলে আসলো। তখন তো আমরা কি করি, আয়ুব বাচ্চুর তখন পাল্লা পড়লো, কারণ সে তো কম্পোজ করতে পারে। তখন আমরা তখন চিন্তা করলাম যে বাচ্চু তুই ধর। সেকেন্ড অ্যালবাম বের করলাম, বাচ্চু বিউটিফুল কতগুলো টিউন করলো। এখানে টুকটাক আমার বাংলা গান অবশ্যই আমি করেছি। আকাশের তারা আজি জ্বলছে আমার ফার্স্ট সুর লেখা, নিজেরই ব্যান্ডে করেছি। তারপরে তোমাকে দিয়ে গেলাম ঝিনুক মালা, একটা ব্যালেট রক সং, ওইটা লেখা শহীদ মোহাম্মদ জঙ্গি, সুর আমার, গাওয়া আমার, ওটাও করেছি। তো কয়েকটা গান আমার করতাম, তবে মেইন ভোকাল ছিল তখন তপনদা। তো কনসার্টে কিন্তু 70% গান আমাকে গেতে হতো, যেহেতু ওই সময় কাভার সঙ্গের পালা অনেক বেশি, মানে ইংরেজি গান ছাড়া কনসার্ট জমবে না। এই করতে করতে সেকেন্ড অ্যালবাম বের হলো, কলেজের করিডোর, বিউটিফুল অ্যালবাম। ওর পরে থার্ড অ্যালবাম বের হলো, তখন ফোর্থ অ্যালবাম আমরা করলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আমি 6টা ইংরেজি গান শুরু করলাম, কথা লিখলাম, বাচ্চু গেল একটা দুটো গানে। বেস গিটারিস্ট ছিল রুডি কনসালভেস, সেও একটা সুর করেছিল। এইভাবে আমাদের চলতে যাত্রা। 87-এর দিকে তখন আমি চিন্তা করলাম যে আই হ্যাভ টু প্রুভ দ্যাট আমি বাংলা গাইতে পারি, কারণ মানুষ আমাকে দেখলে ইংরেজি গান শুনতে চায়। তো তখন আমি আমার সিগনেচার অ্যালবাম বের করলাম। আমি বাচ্চাকে ডাকলাম, বলে দশ তুই তো মিউজিক ডাইরেক্টর এখনও এস্টাবলিশ করোনি নিজেকে, তো তুমিও হও, আমি আমার একটা সোলো একটা অ্যালবাম বের করতে চাচ্ছি, জাস্ট টু প্রুভ দ্যাট আমি বাংলা গাইতে পারি। বলে তুই তো পারবি, মানে তাহলে করি। আমি বললাম যে দেখো আমার কয়েকটা সুর করা আছে অলরেডি, বাদ বাকি সুর তুমি করো, আমরা শুরু করি। ও রাজি হয়ে গেল, আমরা করে ফেললাম। আল্লাহর কাম, অ্যালবামটা হিট হয়ে গেল, সিগনেচার অ্যালবাম। যতীন স্যারের ক্লাসে বিকেম সুপার হিট, ওইটাও লেখা কিন্তু জঙ্গি ভাইয়ের। এছাড়া কোলাহল থেমে গেল, ওইটাও সুর আমার, যতীন স্যারের সুর হচ্ছে আয়ুব বাচ্চুর। ওই অ্যালবামটা হিট হওয়াতে তখন আমি অ্যাকসেপ্টেড হলাম। আমি এইটা 80, 88, 89 ইতিমধ্যে বাচ্চুও চলে গেল। আর ওই তখন পার্থ ঢুকলো, পার্থ কিবোর্ডে ঢুকলো। ইনফ্যাক্ট বাচ্চু যাওয়ার আগেই কিন্তু পার্থ কিবোর্ড 1 বছর বাজিয়েছিল আমাদের সাথে। আমাদের কিবোর্ড প্লেয়ার বিদেশে চলে যাওয়াতে সে শুরু করেছিল বাজানো। 90s-এ তখন আর কেউ নাই, তপনদা নাই, আয়ুব বাচ্চু নাই, নকিব ভাই নাই, আমি আর পার্থ। তখন আমি বললাম যে কোনো অসুবিধা নেই পার্থ, তুমি তো কম্পোজ করতে পারো, সো লেটস ডু ইট টুগেদার। তা আমিও কম্পোজ শুরু করলাম, পার্থও কম্পোজ শুরু করলো। ওইখানে এমন পরিচয়, আজ দিন কাটুক গান। আজ দিন কাটুক গানে তো আমার গান মাশাআল্লাহ চায়ের কাপে হিট, নীরবে আজ চোখের ভাষা, এটাও হিট। কিছু গান আমার সুর, আমার কথা, আর কিছু গান পার্থর সুর আর কথা জঙ্গি ভাই, কবির বকুল, এই নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। ইতিমধ্যে নকিব ভাই কিন্তু তার ব্যান্ড করে ফেলছে রেনেসা, তারাও কিন্তু জয়েন্ট কনসার্ট করে। এদিকে বাচ্চু করে ফেলেছে এলআরবি। এছাড়া আমাদের অন্য ফ্রেন্ডস ছিল, মাইলস ছিল, ফিডব্যাক ছিল, অবস্কিওর ছিল, তারপরে চাইম ছিল। খালেদ তো অ্যামেজিং সিঙ্গার। লিরিক্স আর সুরের সমন্বয় যে বাংলা গান এমন একটা পর্যায়ে চলে গেল যে উই ইউজড টু রেলিশ ইট। 90s-এর ড্রব্যাক খুব একটা ছিল, ড্রব্যাক অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের 80s-এ। তখন বাংলাদেশের সাম ইন্টেলেকচুয়ালস তখন তারা খুব নাক ছিটকাত যে ব্যান্ড মিউজিক মানে অপসংস্কৃতি। তো আমার একটাই বক্তব্য ছিল যে দেখুন,
সংস্কৃতি হচ্ছে জীবনযাত্রার একটা রিফ্লেকশন, প্রতিফলন। তো যখন বাংলাদেশে যখন বাঙালি স্বাধীনতা পেয়েছে আর গ্লোবাল স্টেজে যখন হাঁটছে, তো স্বাভাবিক গ্লোবালি ইনফ্লুয়েন্স করবেই আমাদের। আর ওইটা বাংলাদেশের কালচার যখন ঢুকে যাবে, তো ইট বিকামস এ বাংলা কালচার। ফিউশন হবেই, ফিউশন সবসময় হচ্ছে, সবসময় হয়েছে, সবসময় হবে। এমনকি আমাদের সৌরজগৎ যদি দেখি, এটাও কিন্তু টোটাল ফিউশন হয়। কিন্তু 80s সবচেয়ে বড় আমরা যেটা প্রাপ্তি পেলাম, যেই বাংলাদেশ টেলিভিশন আমাদের ইংলিশ গান গেতে বা ব্যান্ড শো করাতে ওরা প্রচণ্ড অনীহা ছিল, সেই বাংলাদেশ টেলিভিশন কিন্তু একটা অঙ্গন ক্রিয়েট করলো, একটা এপিসোড ক্রিয়েট করলো কল্ড ব্যান্ড শো। সো এই এস্টাবলিশ হয়ে গেল। তো ওইটা এস্টাবলিশ করাটাই আমাদের বেসিক্যালি আমাদের 80s প্রাপ্ত। আর এইটাকে ক্যাপিটালাইজ হয়েছে ইন 90s। কোনো বাধা ছিল না, কোনো বাধা ছিল না। আমাদের ফার্স্ট অ্যালবাম সুপার সোলস কিন্তু হয়েছিল ঝংকার, তেজকুনি পাড়াতে একটা স্টুডিও ছিল, আর রেকর্ডে ছিল খুসনু ভাই। তো ওই অ্যালবামের মজার কথা বলি, ওটা বোধহয় টু ট্র্যাকে বোধহয় হতো। একটা ট্র্যাকে সব মিউজিক একসাথে বাজবে, অনেকবার বাজাতে হতো, করতে করতে একটু ভুল হলে আবার ঠিক আছে, আবার থুক্কো, আবার শুরু করলাম। এই করে করে যখন ট্র্যাকটা যখন হলো, তখন ভোকাল যেত, ভোকালের সাথে হারমোনি একসাথে যেত। এইভাবে কিন্তু ফার্স্ট সুপার সোলস হলো, ফার্স্ট অ্যালবাম। স্টুডিওতে যে রেকর্ডিং করার আগে যে প্র্যাকটিস করতে হতো, কোনো লাইভ শোর আগে এরকম প্র্যাকটিস আমরা করি না। সুর যতক্ষণ না লাগে অতক্ষণ গান গাইতেই হবে। আর এটা না যে এক লাইন বাদ দিব আবার এক লাইন জোর করবো, এসব কিছু না। আর ওই সময় একটা মজার জিনিস ছিল, যখন সব হয়ে গেল, দেখলো যে এক জায়গায় একটা প্রবলেম পড়ে গেছে, তখন অ্যানালগ ফিতার টেপ পুরা, তখন এটা ওই কাট অ্যান্ড পেস্টটা কিন্তু একদম ফিজিক্যালি কাট অ্যান্ড পেস্ট করতে হতো। এই ওইটাও কিন্তু বিশাল দক্ষতা তখন ওই জায়গাটা নিয়ে ওই জায়গায় কেটে, যে জায়গায় আমরা ওইটাকে রিপ্লেস করবো, ওইখানেও কেটে ওইটাকে আবার টেপিং করে আঠা লাগিয়ে দিয়ে অন্য টেপ, স্পেশাল টেপ থাকতো যেটা দিয়ে জোর লাগানো যেত। এই করে 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 আমরা মিউজিক করেছি। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। অ্যান্ড যখন আউটপুট যখন পেতাম, অ্যানালগের একটা ব্যাপার বলি, অ্যানালগের একটা ওয়ার্মথ আছে যেটা এখন নেই। এখন অন্য কিছু আছে, এখন আম্বিয়েন্স বেড়েছে, ক্রিস্পিনেস এসছে, অনেক কিছু আছে, কিন্তু একটা ন্যাচারাল ওয়ার্মথ যেটা অ্যানালগ টেপে, যেটা ভয়েসের যে কোয়ালিটি থাকতো, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যানালগের মাস্টারিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এখানে সুপার মাস্টার না হলে মাস্টারিং করা যেত, যে নাম ওই জন্যই তো মাস্টার। অ্যানালগে প্রত্যেকটা সাউন্ড সিলেবলস ধরে 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 কাজ করতে হতো, দ্য টোটাল ম্যানুয়াল। সো দ্যাট ওয়াজ ডিফারেন্ট। আমার ফার্স্ট অ্যালবাম যখন 88-এ বের হলো, এইটা অবশ্যই অডিওতে করলাম আমরা। ফার্স্ট অ্যালবামের আমার মজার কথা হলো, ওটা কিন্তু নামহীন অ্যালবাম, ওটা ছিল আমার সিগনেচার অ্যালবাম। তখন আমি মনে হচ্ছে না, আমি গানের কোনো নাম দিব না, আমি সিগনেচার অ্যালবাম, বিকজ আমি মনে করছি গান হিট হবে না, গানের নাম দিলে মানুষ খুঁজে পাবে না, আমার নাম দিয়ে অ্যালবাম বের করি। কিন্তু আল্লাহ তো একটা প্ল্যান করে রেখেছিলেন, সুপারহিট হয়ে গেল। ওটা সুপারহিট হওয়ার পিছনে কিন্তু আমি একজন মানুষের নাম নিতেই হয়, রিয়াজুদ্দিন বাদশা ভাই। উনি কিন্তু প্রডিউসার ছিলেন আমাদের বাংলাদেশ টেলিভিশনে। উনি তখন আমাকে বললেন যে নাসিম, তুমি এই গানটা করো, আমি শুনেছি যে তোমার এটা হবে। তখন ঢাকায় এসে বাংলাদেশ টেলিভিশনে যাচ্ছি, স্বাভাবিক আমার চিটাগাংতে গাড়ি টাড়ি আছে, সবই আছে, বাপের গাড়ি আছে, ঢাকায় তো কিছু নেই। তো এসে একটা ট্যাক্সি নিয়ে যখন যাচ্ছি, আল্লাহর কি কারণ সেদিন ট্যাক্সি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর একটা কি গাড়ি না ট্রাক এসে মেরে দিয়ে ট্যাক্সিটা উল্টায় গেল, আমি ভিতরে পড়লাম, আমার পুরো হাত এখানে ছিঁড়ে গেল। তখন ডিসপেন্সারিতে যে ওখানে ফার্স্ট এড পাওয়া যায়, ওখানে বললাম যে ওরা তাড়াতাড়ি একটু ডেটল দিয়ে কিছু করে হালকা করে ব্যান্ডেজ করে দিল, পুরো ব্রুইজ হয়ে গেছিলো এখানে। তারপর যেহেতু কোট ছিল, ওটা ঢেকে রাখলাম। তো যখন বাংলাদেশ টেলিভিশনে পৌঁছাই, তখন আমাকে বাচ্চায় বলে, রক্ত গেছে না, এখানটা সুপারহিট ব্যান্ডের ক্যাসেট কাভার, অথবা পরে যখন
সিডি আসলো, সিডি কাভার, সিডি একটা বড় জায়গা, তো ক্যাসেট কাভার নিয়ে বেসিক্যালি প্রথমে হতো। এই কাভারের ব্যাপারটা ওইটাও একটা রেভলিউশন আসলো। তখন গানের কথা, গানের চিন্তা, আমাদের অবস্থান, আমাদের অ্যাটিটিউড, এই ফিলসফির উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু কাভার বানাতাম। তো তখন কাভারগুলো কিন্তু ভালো লাগতো, ফটোগ্রাফার লাগতো। এরপরে পালা হতো হাউ টু অর্গানাইজ ইট, মানে ফটোশপে টোটালটা গুছানো আর কি। তো ফটোশপে যারা খুব ভালো করে, যারা ভালো ডিজাইন করে, তাদেরকে কন্ট্যাক্ট দেওয়া হতো, তারা এসে করতো, অনেক কটা করতো। আমরা একটা পর একটা দেখতাম, ভাল লাগে না, ভালো, এটা ভালো লেগেছে, ঠিক আছে এটা করি, এই করে করে। ওইটা একটা গবেষণার ব্যাপার ছিল। আমার কিন্তু মেমোরি খুব স্ট্রং, অ্যান্ড এই কারণে অনেক সেন্টিমেন্ট জড়িত আছে। যেমন বিশ্বজিৎ তো অবশ্যই সোলসে ছিল না কখনো, কিন্তু বিশ্বের সাথে আমি কিন্তু সোলসে জয়েন করার আগে বিশ্বের সাথে ব্যান্ড করেছি, টুকটাক ব্যান্ড, হয়তো একটা শোয়ের ব্যান্ড, তারপর আবার ভেঙে গেল। কিন্তু তার সাথে কিন্তু বেশ কয়েকটা শো করেছি, ব্যান্ডও করেছি, ডিফারেন্ট ব্যান্ড করেছি। বিশ্বজিৎ তো পুতুলের মতো করে সাজিয়ে ও না বলে গেয়ে ফেলেছিল। তারপরে আমরা নকিব ভাই ঘটা করে তাকে দিয়ে দিল গানটা, যে না, বিশ্বজিৎ হ্যাজ দ্য রাইট টু সিং দিস সং। সো সেই জন্য অনেকে মনে করে সে সোলসে ছিল, সে সোলসে ছিল না, সে আমার সাথে ছিল, অন্য ব্যান্ডে ছিল। আমি কিন্তু আমার পথ চলা কিন্তু, আমার মেন্টার্স কিন্তু নাম্বার ওয়ান, আমি তাকায় থাকতাম, শুনতাম তপনদাকে। এছাড়া সোলসে কিন্তু আগে আরেকজন সিঙ্গার ছিলেন, তারও কিন্তু আমি বড় ফ্যান ছিলাম। হি ওয়াজ এ পেইন্টার অলসো, ওই জন্য আমার সাথে একটা আলাদা আর্থিক সম্পর্ক ছিল। ওনার নাম হচ্ছে তাজুল ইসলাম, কৃত্রিম আশা কিন্তু ওনার সুর করা, আর উনি প্রচণ্ড দরাজ গলা, বিউটিফুল গান গেতেন। তারা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে, তাদের মেমোরি ইজ ভেরি স্ট্রং টু মি। আমি নাম নিতেই ভাবে তাজুল ইসলাম, নকিবউদ্দিন খান, পিলু আমার দোস্ত, অবশ্যই আয়ুব বাচ্চু আমার দোস্ত, আমার বাড়ি। তার সাথে অনেক দুষ্টুমিও করেছি। রনিদা তো প্রাণের মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল রনিদার। আমার মজা ছিল সোলসে কিন্তু আমরা কিন্তু তিনজন পেন্টার ছিলাম, আমি, রনিদাও পেন্টার ছিল, নেওয়াজ ভাই যে আমাদের ম্যানেজার, সেও পেন্টার ছিল, আর তাজুল ইসলাম যে আগে ছিল, হি ওয়াজ আ পেন্টার অলসো। সো আর্টের সাথে একটা খুব সম্পর্ক ছিল আমাদের, ওই জন্য আমাদের অ্যালবামগুলো ডিফারেন্ট হতো। সঙ্গীত তখনও ছিল, এখনও আছে, আমাদের কাছে প্রার্থনার মধ্যে আছে, কারণ সঙ্গীত কিন্তু ঈশ্বরের দেওয়া। আর অনেক সময় প্র্যাকটিস প্যাড পেতাম না, ভাড়া নিতাম 4 তলার উপরে, ওই 4 তলার উপরে রাতের বেলা এসে 1টা-2টার সময় এসে স্পিকারগুলো ঘাড়ে করে নিয়ে উঠতে, ইটস ভেরি ডিফিকাল্ট। আমার নিয়ে আবার যেতে, তো নিজেদেরই করতে হতো। যখন শোতে যেতাম তখন কিন্তু সেট আপ করার ব্যাপারটাও কিন্তু ক্রু ছিল না, আমরাই ক্রু, আমরাই সিঙ্গার, আমরা পারফর্মার। শো যখন শেষ হতো তখন আমরাই কিন্তু আবার সব কিছু গুছিয়ে আমরা আবার ওই ট্রাক পিক আপ বা হোয়াট এভার যেটা ফর্ম অফ ট্রান্সপোর্ট থাকতো ওখানে করে ফিরে আসতাম। তারপরে অর্থোডক্সি যেটা ছিল ওটার এগেনস্টে করছি। এখানে একটা আমার বাইরে কি বলবো, আমার নিজের ফ্যামিলিতে অর্থোডক্সি চলে এসেছিল। একটা সময় ছিল যে আমার আব্বা আমাকে বলে ফেলেছিল, দ্য চুজ বিটুইন ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর মিউজিক। মানে আমি পেপার ডিক্লারেশন দিয়ে দেবো, তুমি যদি মিউজিক করো তাহলে আমার ছেলে হতে পারবে না, থাকতে পারবে না। এই অবস্থায় পর্যন্ত চলে গেছিল। তখন আমার দাদা বেঁচে আছে, দাদা ছিলেন, দাদাকে, আমাদের ফ্যামিলি কিন্তু প্রচণ্ড, আমরা রিলিজিয়াস ফ্যামিলি, অ্যাট দ্য সেম টাইম ফরওয়ার্ড থিঙ্কিং। তো দাদাও যেহেতু ব্রিটিশ আমলে, হি ওয়াজ আ সিভিল সার্ভেন্ট ব্রিটিশ টাইমে, অ্যান্ড হি ওয়াজ ভেরি, মানে রক্ষণশীল হলেও চিন্তাধারা একটু প্রগ্রেসিভ ছিল দাদা। তো দাদা তখন পদক্ষেপ নিলেন। দাদা আমাকে, আব্বা যখন ছিলেন না, দাদা আমাকে ডেকে আমাকে বললেন যে 4টা জিনিস আমাকে প্রমিস করো যে তুমি রাখতে পারবে, এটা যদি করতে পারো তাহলে মিউজিক করতে দেবো। প্রথম শর্ত ছিল যে আমি মিউজিককে 100% প্রফেশন নিতে পারবো না, আমি না রাজি। তোমাকে এডুকেশন, তোমাকে গ্র্যাজুয়েশন মিনিমাম কমপ্লিট করতেই হবে, আমি হচ্ছে রাজি। থার্ড শর্ত হচ্ছে তোমাকে আব্বার ব্যবসা জয়েন করতে হবে, 5 বছর সময় দিতে হবে আব্বার সাথে, আমি রাজি। চতুর্থ ওয়াজ ভেরি, মানে ওই সময় এরকম কথা একজন আরেকজনকে বলতাম না, দাদা বলেই ফেললেন, এমন কাজ করবে না যেটা আমাদের মুখে কালি পড়ে, আমি রাজি। এই শর্ত দিয়ে কিন্তু মিউজিক করেছি।
সোলসের আমি কিন্তু বিভিন্ন দশকে বিভিন্ন আবেশ দেখে এসেছি, বিভিন্ন রং দেখে এসেছি। আমাদের প্রথমে সোলসের রং ছিল, তখন নকু ভাই ছিল, পিলু ছিল, তখন রনিদা তখন বাইরে ছিল। নকু ভাই চলে গেলেন, তখন পিলুও চলে গেলেন, তখন বাচ্চু থাকলো, র্যালি, রুডি, জেরার্ড গনজালভেস, ওই পাথরঘাটায় বাসা, এখন ক্যানাডায় থাকে, ভেরি গুড মিউজিশিয়ান। সেও জয়েন করলো। ওই সময় ওই সময় ওদের সাথে আমার যে একটা এক্সপিরিয়েন্স হলো। এখন ওরা যখন চলে গেল তখন অবশ্যই আসলো পার্থর সাথে তখন আমাদের একটা টিম ছিল, আজাদ, তানিম বেস গিটার, ভেরি গুড বেস গিটারিস্ট, ইফতি তার নাম ছিল সোহেল, তারপরে আরেকজন যার নাম জানি না, পান্থ কানাই, তার নাম জুয়েল, সে আমাদের ড্রামার ছিল। তো এই গ্রুপটাও কিন্তু আমরা অনেক দিন 90s কিন্তু পুরো এই গ্রুপটাকে ধরে রেখেছিল। সোলসের রিঅর্গানাইজ হওয়ার, রিফর্ম হওয়ার পেছনে এই গ্রুপের কিন্তু অবদান অনেক স্ট্রং। তারপরে আশেক জয়েন করলো, হ্যাঁ, তারপরে রানা জয়েন করলো, তারপরে মাসুম জয়েন করলো। তো এই চলতেই থাকলাম কিন্তু 90 দশক, তারপরে 2010 থেকে যাত্রা হলো, করতে করতে 2020 ওই কোভিডের ঠিক পর দেখা গেল যে আমরা বাইরে সোলস অনেক বেশি শো করছে। যেমন বাংলাদেশের বাইরে থাকতে হয় 3 মাস, অনেক সময় 3.5 মাস হয়ে যায়। আবার যখন চলে এসে আবার 1 মাস থেকে আবার আরেক জায়গায় যেতে আর 1 মাস, তার মানে দেখা যায় যে 4 মাস বা 5 মাস দেশের বাইরে থাকতে হচ্ছে। কারণ আমার জন্য এটা প্রচণ্ড প্রবলেম হয়ে গেল। কেন? কারণ আমি তো সোলস মিউজিককে আমি জীবিকা হিসেবে নিইনি। তো আমি বললাম যে তাহলে এক কাজ করো, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। তো আমি ছেড়ে দিলাম। আর আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার আরেকটা কারণ ছিল, পিছনে একটা কারণ ছিল। আমি যেই স্টাইলের মিউজিক করতে চাই, ব্যান্ডের থেকে লাস্টের দিকে এত কনসার্ট, যে নতুন করে যে ক্রিয়েট করে এটাকে আবার যে করব, এই ইয়েটা পাচ্ছিলাম না, স্কোপটা পাচ্ছিলাম না। কালকে শো আছে, এই পুরোনো গানগুলো ব্রাশ আপ করে এটাই করি, নতুন গান। আমার এত গান আমার জমে গেল, দেখলাম যে আমি গান গেতে পারি না কনসার্টে, কিন্তু এই গানগুলো জুনিয়র ব্যান্ডগুলো গিয়ে ফেমাস করছে, ইউটিউবে ভর্তি আমার গানগুলো কভার করছে সবাই, কিন্তু আমি জীবনে গাইনি ওইটা স্টাইলে। সো এই জিনিসটা আমার ভিতরে রিয়াকশন হচ্ছিল। কিন্তু সো আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিকজ আমার বিজনেস বাঁচাতে হবে, কারোর সাথে আমার কোনো গন্ডগোল হয়নি সোলসে। আই হ্যাভ গট ভেরি গুড রিলেশন উইথ এভরিবডি। যেমন করে বাচ্চার সাথে ছিল, যেমন করে নকু ভাইয়ের ছিল, সবার সাথে একইভাবে আমার একটা পরিবার গঠন হয়েছিল। এখনও পরিবার মধ্যে ওরা আছে। কিন্তু আমি খুব চিন্তা করে একটা ডিসিশন নিলাম যে আমি এখন সোলো ক্যারিয়ার করবো, আর আমি সোলো হব না, আমি ওটা ব্যান্ডের রূপ দিয়ে গান করবো, কিন্তু ব্যান্ডের নাম দেবো না। সেজন্য আবার ব্যান্ডের নাম দিলাম NAK প্রজেক্ট, নাসিম আলী খান প্রজেক্ট। এখানে আসলাম যখন দেখলাম যে আশেকও চলে এসছে আমার সাথে, আমাদের সোলসের যে ড্রামার। তবে রানা কিন্তু আগেই ছেড়ে দিয়েছিল সোলসের বাজাতো না, বাট হি ওয়াজ এ গুড গিটারিস্ট, বেস গিটারিস্ট। সেও দেখি ইন্টারেস্ট, সে চলে আসলো। তো আমাদের শাফিনের সাথে যে দেখলাম যে শুভ্র বাজাতো, প্রচণ্ড ভালো মিউজিশিয়ান, সেও ইন্টারেস্ট নিল, সেও চলে আসলো। এতে আমি কিন্তু আবার স্যাক্সোফোন খুব পছন্দ করি। তো আরেকটা ছেলে রব বলে ছেলে পেলাম, অ্যামেজিং বাজায়, ওকে তুলে নিলাম। ও আবার অ্যাকচুয়ালি 47 years অফ মাই মিউজিক্যাল ক্যারিয়ার, প্রফেশনাল মিউজিক্যাল ক্যারিয়ার। কারণ সোলসের সাথে যখন আমি 1988 থেকে যখন শুরু করলাম, বা 87 থেকেই শুরু করলাম ধরি, তখন কিন্তু দ্যাট ওয়াজ প্রফেশনাল মিউজিক। মানে আই ওয়াজ পেড, গেস্ট আর্টিস্ট হিসেবে গান গেলেও আই ওয়াজ পেড, সো আই টেক ইট প্রফেশনাল মিউজিক। তারপর তো পার্মানেন্ট মেম্বার তো হলামই সোলসে। এত বছর যে আমি গান গিয়ে এসেছি, আর এত বছর যে আমার গানগুলো আমার শ্রোতারা গ্রহণ করেছে, এই জন্য আমার আন্তরিক ধন্যবাদ। There is a word called "You're the wind beneath my wings", একটা কথা আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি থাকেন আরও গান গাবো। ধন্যবাদ।